আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলতেছি দুইজন প্লেয়ারকে নিয়ে যারা খুব সম্ভবত বাংলাদেশে আসতে যাচ্ছে। বাংলাদেশ ন্যাশনাল টিমে তাদেরকে দেখা গেলেও যেতে পারে। তারা হচ্ছেন 1 নম্বরে নিলয়, 2 নম্বরে জায়ান হাকিম। তাদেরকে নিয়ে অফিসিয়ালিও কিন্তু কথা বলা হচ্ছে। বাফুফে থেকে বিভিন্ন মানুষজন অফিসিয়ালি না হলেও তারা কথা বলতেছে যে হ্যাঁ, এই প্লেয়ারদের ব্যাপারে আমরা প্রসেস শুরু করেছি। তো আজকে বোঝার চেষ্টা করব এই প্লেয়াররা আসলে কেমন, আসলে বাংলাদেশের জন্য ভালো হবে কিনা বা কেমন হইতে পারে। তো প্রথমে শুরু করি জায়ান হাকিমকে নিয়ে। আমি প্রথমে নিলয়কে নিয়ে শুরু করতে চাইছি, বাট এই মুহূর্তে আমার মনে হয় প্রথমে জায়ান হাকিমকে নিয়ে শুরু করা উচিত। তো প্রথমত আমরা সবাই জানি বাংলাদেশের নাম্বার 9 এর প্রচন্ড রকম ঘাটতি আছে। আমার কেন জানি মনে হয় যে এলিটাকে আসলে আরো একটু চান্স দেওয়া যেতে পারতো। তার যদি ইনজুরির প্রবলেম থাকে সেটাতে তাকে রিকভার করে তারপরে তাকে ন্যাশনাল টিমে আশেপাশে রাখা যেতে পারতো, বাট সেটা কেন জানি করা হয় নাই, কারণ এলিটা কিন্তু ভালো ফিনিশার ছিল। আর এখন আমরা পেতে যাচ্ছি জায়ান হাকিমকে। সে আমার কাছে ফিজিক্যালি অনেক স্ট্রং একজন প্লেয়ার মনে হয়। শুধুমাত্র আমার কাছে না, আপনি নিজে দেখলে আপনি নিজেও বুঝবেন যে এই প্লেয়ারটা যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের হচ্ছে কর্নার কিক থেকে গোল করার চান্স অনেক বাড়বে, যেটা আমরা দেখছি যে বাংলাদেশের কর্নার থেকে গোল করার অ্যাবিলিটি খুবই কম। লাস্ট ম্যাচে হচ্ছে আমরা দেখছি অনেকগুলো কর্নার পাইছে বাট গোল করতে পারে নাই। তো ওই জিনিসটা হয়তো কভার আপ করতে পারবে। সে অনেক বেশি স্ট্রং, তারপর বক্সের মধ্যে তার প্রেজেন্স অনেক বেশি স্ট্রং। বাট এখানে একটা কোয়েশ্চেন উঠে যে সে তো ইংল্যান্ডের 7 টায়ারে খেলতেছে, তো সে কতটা আসলে বাংলাদেশের জন্য কার্যকরী হবে। আচ্ছা, প্রথমত একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে রবসন রবিনহো। এই প্লেয়ারটাকে আমরা জানি বাংলাদেশ বিপিএল এর মধ্যে অসাধারণ খেলছে, তাকে হচ্ছে ন্যাশনাল টিম এখন অনেকে চাই। বাট কথা হচ্ছে আপনি যদি ওর কেরিয়ার নোটিস করেন, ও যখন বসুন্ধরায় আসছে তার আগ পর্যন্ত তার কোথাও কিন্তু কোনো লিগের মধ্যে কোনো দলের জন্য 10টা পর্যন্ত সে গোল করতে পারে না, কিন্তু বসুন্ধরা আসার পরে সে এক সিজনের মধ্যে 10টা গোল 12টা অ্যাসিস্ট এরকম করে করে করছে। আর অন্য জায়গাগুলোতে সে এমনও আছে যে একটা জায়গায় 12টা ম্যাচ খেলছে, সে কোনো গোল কোনো অ্যাসিস্ট করে নাই। ফ্লুমিনেন্সে সে 21টা ম্যাচ খেলছে, বাট সেখানে 2টা গোল 1টা অ্যাসিস্ট করছে। মানে সে বাংলাদেশে আসার আগ পর্যন্ত এত বেশি গোল সে স্কোর করতে পারে নাই। কিন্তু জায়ান হাকিমের একটা ব্যাপার হচ্ছে সে ইংল্যান্ডের 7 টায়ারও কিন্তু রেগুলার বেসিসে গোল করে। আপনারা সোফা স্কোর ডাউনলোড করে তার কিছু ম্যাচের স্টেটস দেখতে পারেন, সেখানে সে একটা ম্যাচে হচ্ছে প্রায় 3 গোলের মতো করছে খুব সম্ভবত। ওই ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ বাংলাদেশের সাথে যদি কোনো ইজি দলের খেলা পড়ে সে হচ্ছে অনেক স্কোর করতে পারবে। কঠিন দল হলে হয়তো অত বেশি স্কোর করতে পারবে না, বাট একটা দুইটা সে করতে পারবে এরকম মনে হয় আর কি। তার যেহেতু স্কোর করার একটা অভ্যাস আছে, ওটার কারণে তার মাসল মেমোরি যেটা আছে ওটা অনেক বেটার হবে আমাদের যে প্লেয়ার আছে তাদের চেয়ে। কারণ আমাদের প্লেয়াররা পুরো বছর মিলে 10টা গোল করতে পারে না। ন্যাশনাল টিমের স্ট্রাইকারদের 4টা 5টার উপরে গোল কারো কাছে নাই। রাকিব এত ভালো প্লেয়ার, রাকিবের কাছেও কিন্তু ন্যাশনাল টিমের জন্য খুব একটা বেশি গোল নাই। বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য 41 ম্যাচে রাকিবের গোল হচ্ছে 5টা, অ্যাসিস্ট হচ্ছে 3টা। খুবই একটা ছোট নাম্বার। সে তুলনায় এই যে জায়ান হাকিম যেটা বলতেছি ওয়ে বেটার হইতে পারে। আপনি যেরকম দেখছেন রবসন রবিনহোর হচ্ছে আগে কোনো গোল ছিল না, সে জায়গায় জায়ান হাকিমের কিন্তু অনেক বেশি গোল অলরেডি আছে। তার হচ্ছে মাসল মেমোরি আছে, তার হচ্ছে কনফিডেন্সটা আছে। আর বাংলাদেশ সাধারণত যে ধরনের টিমের সাথে অপোনেন্টের সাথে খেলে অভ্যস্ত, ওই ধরনের টিমকে কিন্তু জায়ান হাকিমের মতো প্লেয়ার গোল দিতে পারার কথা। কিন্তু এখন কথা হচ্ছে ওই একটা ব্যাপার চলে আসছে যে জায়ান হাকিম আফ্রিকান যে টিম ছিল ওইটার পক্ষ হয়ে কিন্তু একটা বড় ধরনের টুর্নামেন্ট খেলছে, ওইটার কারণে কিছু কনফিউশন তৈরি হয়েছে। বাট আমার মনে হয় বাফুফে এটা হ্যান্ডেল করতে পারবে। যদি জায়ান হাকিমকে আনাই না যেত তাহলে হয়তো বাফুফে এটা নিয়ে আগাইতো না। যেহেতু বাফুফে এই জিনিসগুলো নিয়ে অলরেডি ডিল করতে করতে শিখে গেছে, আমার মনে হয় তারা জানে যে তারা জায়ান হাকিমকে নিয়ে হয়তো সাকসেসফুলি কাজ করতে পারবে, সেজন্যই তারা হয়তো ট্রাই করতেছে। আর জায়ান হাকিমদের মতো প্লেয়ার 7 টায়ারে খেলুক আর 8 টায়ারে খেলুক, সে হচ্ছে সারা জীবন কিন্তু খেলে গেছে। আন্ডার 17 থেকে সে হচ্ছে একটা প্রসেসের মধ্যে ছিল, তার কারণে ওর হচ্ছে মাসল মেমোরি থেকে শুরু করে টেকনিক, স্কিলস সবকিছু কিন্তু অনেক বেশি হবে। তো এই জিনিসটা আমাদের নোটিস করতে হবে। আমি মনে করি জায়ান হাকিম বাংলাদেশ টিমের জন্য একজন ভালো একজন স্ট্রাইকার হতে যাচ্ছে। দেখেন একটা সিম্পল কথা আপনাদেরকে বলি, মনে করেন আপনি তাকে আনলেন, পাসপোর্ট দিচ্ছেন, সবকিছু করছেন, আনছেন ন্যাশনাল টিমে, আপনি তাকে 5-10 ম্যাচ সুযোগ দিচ্ছেন, দেখলেন যে সে আসলে খুবই বাজে পারফর্ম করতেছে। তার মানে তো এটা না যে আপনাকে তাকে প্রতি ম্যাচে সুযোগ দিতে হবে। এমন তো না যে বাংলাদেশে অরিজিন প্লেয়ার আনছেন বলে তাকে প্রতি ম্যাচে আপনার চান্স দিতেই হবে, ওরকম না। তো যেহেতু ওই রকম না, তাহলে আপনি আনতে তো কোনো অসুবিধা নেই। আপনি আনলেন, 10টা ম্যাচ চান্স দিলেন, দেখলেন যে খুবই বাজে পারফর্ম করতেছে, কোনো রকমই যাচ্ছে না, বাদ দিয়ে দিলেন, দ্যাটস ইট। মানে এটা নিয়ে তো আর এত আগে থেকে অ্যাজাম্পশন করা, আগে থেকে ভুল ধারণা বা ভুল জিনিস প্রচার করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কারণ যেহেতু আমাদের নাম্বার 9 নাই, সেহেতু আমাদের উচিত যে এই প্লেয়ারটাকে নিয়ে নেওয়া, এই প্লেয়ারটা আমাদের টিমে যাতে খেলতে পারে এই ব্যবস্থা করে ফেলা, বেস্ট সলিউশন। আচ্ছা, এবার আমরা কথা বলি নিলয়কে নিয়ে। নিলয় হচ্ছে নেদারল্যান্ডের প্লেয়ার, তার অরিজিন বাংলাদেশি। এখন নাম দেখে আপনারা হয়তো বুঝতেছেন যে নিলয় নামটা তো বাংলাদেশি নাম। আচ্ছা, সে হচ্ছে এফসি এমএন, এই ক্লাবটাতে আন্ডার 21 খেলে। এখন আমি একটু বোঝার চেষ্টা করছি যে নেদারল্যান্ডের যে লোকাল লিগ আছে ওটার সিস্টেম কি। প্রথম হচ্ছে প্রথম টায়ার, ওটাতে আমরা সবাই জানি এখানে প্রথম টায়ার থেকে অনেকে আমরা ভালো ভালো ক্লাবগুলোকে চিনি, যেরকম পিএসবি আছে, তারপর আরো বেশ কয়েকটা দামি দামি ক্লাব আছে যেখান থেকে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু উঠছে নেদারল্যান্ডের। এই ক্লাবগুলো কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের সাথে টাকা দিতে পারে, আর্সেনাল বলেন বা নিউক্যাসল বলেন, এগুলোর সাথে টাকা দিতে পারে। তারপর আসে সেকেন্ড টায়ার। এই সেকেন্ড টায়ারে হচ্ছে নিলয়ের যে মেইন টিমটা আছে ওই টিমটা সেকেন্ড টায়ারে খেলে থাকে। এফসি এমএন যেটা আছে ওইটা হচ্ছে সেকেন্ড টায়ারে খেলে, আর নিলয় যেখানে খেলে আন্ডার 23, এটাকে বলতেছি থার্ড টায়ার ধরা যেতে পারে। আমি মানে বোঝার চেষ্টা করছি যে এটার অবস্থা কিরকম, যে নেদারল্যান্ডের হিসেবে এটা থার্ড টায়ার হইতে পারে, যেহেতু এটা আন্ডার 21। তারপরে হয়তো কোনো প্লেয়ার ভালো করলে সে হচ্ছে মেইন টিমে জায়গা পাইতে পারে বা বেঞ্চের জন্য তাকে কল আপ করতে হইতে পারে। তো সেই হিসেবে তারা যদি প্রমোট হয় হয়তো সেকেন্ড ডিভিশনে যাবে। তো সেই হিসেবে বলা যায় যে নিলয় হচ্ছে তার ক্যারিয়ারের মধ্যে এই আমরা যদি 2024-25 দেখি, সে 13টা ম্যাচ খেলছে। 13টা ম্যাচের মধ্যে সে মোটামুটি ভালোই গেম টাইম পাইছে। তার মধ্যে বেশ কয়েকটা ম্যাচ আছে যেগুলোতে সে ভালো পারফর্ম করছে। তার রেটিং এর হিসেবে 7.5, 8.6.4 এরকম করছে। কয়েকটা ম্যাচের মধ্যে তাকে সাব করা হয়েছে, বাট মোটামুটি অন্যান্য ম্যাচের মধ্যে সে কিন্তু ভালোই সুযোগ পাইছে। আমরা দেখতে পাচ্ছি যে 2024-25
সিজনের মধ্যে তাকে হচ্ছে 13টা ম্যাচ খেলানো হয়েছে, হুইচ ইজ গুড। মানে নেদারল্যান্ডের মতো জায়গায় আপনি যে পরিমাণ কম্পিটিটিভ, আর আন্ডার-21 মানে সেখান থেকেও কোনো না কোনো প্লেয়ার খুব ভালো পর্যায়ে যেতে পারে। বিশেষ করে ইন্দোনেশিয়াতে যেহেতু নেদারল্যান্ডের একটা বড় ডায়াসপোরা কমিউনিটি আছে, সেখানে হয়তো ইন্দোনেশিয়ার থেকেও কোনো ভালো প্লেয়ার ইন্দোনেশিয়ার জন্য এলিজিবল হইতে পারে, বা নেদারল্যান্ডের বড় কোনো ক্লাবের জন্য কোনো একটা প্লেয়ার তৈরি হইতে পারে। যেহেতু ওদের প্লেয়ারগুলো কিন্তু আন্ডার-17, আন্ডার-18, 19 এভাবে করে যেতে থাকে, সেক্ষেত্রে অনেক প্লেয়ার আন্ডার-21ও খেলবে। যেরকম আমরা দেখছি যে কিউবা হচ্ছে একসময় বেলিংহামের সাথে প্র্যাকটিস করছে, ওরকম জিনিসগুলো কিন্তু এখানে নেদারল্যান্ডও হবে। তো এই জায়গায় যারা খেলতেছে ওরা কিন্তু অনেক বড় একটা আশা নিয়ে খেলতেছে। আন্ডার-21 খেলতেছে মানে সে কিন্তু নেদারল্যান্ডের টপ টায়ার বা সেকেন্ড টায়ারে খেলার স্বপ্ন নিয়ে খেলতেছে। বাট যারা টপ টায়ারে উঠার মতো ক্যাপাবিলিটি আছে তারা কিন্তু ইংল্যান্ডে যাওয়ার জন্য হয়তো খেলতেছে। তো এই জিনিসগুলো এই প্লেয়ারদের মধ্যে আছে, সেজন্য এরা কিন্তু ওইভাবে ট্রেনিং করে, আমাদের মতো না। এই জায়গাটায় ওদেরকে কিন্তু গোল করুক আর না করুক, এরা আমাদের চেয়ে উপরে চলে আসে। আমি জানি না, খুব সম্ভবত এটা যেহেতু প্রফেশনাল লিগ না, ওখানে ডেটাগুলো পাওয়া অনেক কঠিন। আমি একটা জায়গায় যেটা পাইছি সেখানে হচ্ছে তার গোল অ্যাসিস্টের খুব একটা ক্যালকুলেশন নাই। খুব সম্ভবত গোল অ্যাসিস্ট নাও থাকতে পারে, যেহেতু সে সেন্টার মিডে খেলে। তাকে হচ্ছে দেখে বা তার হচ্ছে যেহেতু সে নিয়মিত গেম টাইম পাচ্ছে, 90 মিনিট প্রপার টাইম পাচ্ছে, তো আমার মনে হয় সে অ্যাটলিস্ট বিপিএল এর যে কোনো টিমের মধ্যে তাকে ফিট করা যেতে পারে। আপনি বসুন্ধরা, আবাহনী এই টিমগুলোতে যদি ফিট নাও করতে পারেন, অন্য যে টিমগুলো আছে সেগুলোতে কিন্তু রেগুলার ওকে 90 মিনিট টাইম দিতে পারবেন। তো একটা প্লেয়ারকে যদি আপনি বিপিএল এ খেলাইতে পারেন, ন্যাশনাল টিমে তো বিপিএল এর অনেক টিম থেকে, ছোট বড় টিম থেকে কিন্তু প্লেয়ার আসে, একজন দুজন তো আসে ছোট টিমগুলো থেকেও। তো ওই হিসেবে যদি চিন্তা করি, নিলয়ের কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা বা আন্ডার-23 খেলার যোগ্যতা আছে। এখন আপনি তাকে অ্যাকচুয়ালি কিভাবে ফিট করবেন সেটা কোচের উপর। আর এখানে একটা কথা বলে রাখি, যেহেতু বাংলাদেশ টিমে বর্তমানে হামজা, সমিত সোম আসছে, কিউবা আসতে পারে, এদিকে আমাদের ফাহমিদুল আছে, তো আমার কাছে কেন জানি মনে হয় যে নিলয়কে অত আর্জেন্টলি আমাদের দরকার নাই, বাট লং টার্মে এই প্লেয়ারটাকে আমাদের টিমের সাথে অ্যাডজাস্ট করাটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে গত ম্যাচে সমিত সোমকে কিন্তু শেষে খুঁজে পাওয়া যায়নি, তাই না? তো আপনি যদি কোচের কাছে যদি বেটার অপশন থাকে, মাল্টিপল অপশন থাকে, কোচ কিন্তু বিভিন্নভাবে সাব করিয়ে অনেক কিছু বের করে আনতে পারে। তো বেঞ্চ যদি আপনার শক্ত হয়, একটা প্লেয়ার কখন ইনজুরি হয়, কার কখন ব্যস্ততা থাকে বলা যায় না। তো যদি বেঞ্চের মধ্যে আপনার যদি শক্তি থাকে, তখন কিন্তু আপনার অপশন বেশি থাকে, আর আপনি অপোনেন্টকে বেশি প্যারা দিতে পারেন, বিভিন্ন ধরনের ট্যাকটিক্স অ্যাপ্লাই করতে পারেন, তাই না? তো ওইটার কারণে আমার মনে হয় এই প্লেয়ারটাকে এমন না যে ন্যাশনাল টিমে নিয়ে প্রতি ম্যাচে গেম টাইম দিতে হবে, বাট প্লেয়ারটাকে বাজিয়ে দেখা যেতে পারে, যে ট্রাই করে দেখা যায় অ্যাকচুয়ালি যোগ্যতা কতটুকু আছে, ক্যাপাবিলিটি কতটুকু। যোগ্যতা বলতে আমি ক্যাপাবিলিটি বুঝাচ্ছি, মানে তার শক্তিমত্তার জায়গাগুলো কতটুকু, তাকে অ্যাকচুয়ালি ন্যাশনাল টিম ইনস্ট্যান্ট খেলানো যাবে নাকি আন্ডার-23 খেলাবে, তারপর আস্তে আস্তে ন্যাশনাল টিমের স্কোয়াডে নিয়ে আসবে, এই জিনিসটা কনসিডার করা যেতে পারে। বাট কিউবার ক্ষেত্রে একটা জিনিস শুনতেছি, সেটা হচ্ছে কিউবা নাকি আন্ডার-23 কনসিডার করতেছে কিউবাকে। তো এখানে একটা কোয়েশ্চেন চলে আসে, কেন তাকে আন্ডার-23 কনসিডার করতেছে? এটা নিয়ে দুইটা বিভক্ত হয়ে গেছে। একদল বলতেছে ওকে হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল টিম থেকে সরানোর চিন্তা করতেছে, সেজন্যই লাস্ট ম্যাচের মধ্যে তাকে ন্যাশনাল টিমে রাখা হয়নি, আর এখন তাকে আন্ডার-23 ঢুকানো হচ্ছে, ওখান থেকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হবে। বাট আমার কাছে মনে হয় যে এখানে দুইটা জিনিসই ঠিক হইতে পারে, ভালো খারাপ দুইটাই আছে। তাকে যদি বাদ দেওয়ার জন্য ন্যাশনাল টিম থেকে আন্ডার-23 দেওয়া হয়, আমার মনে হয় না ওরা সাকসেসফুল হবে, টু বি অনেস্ট। তারপর ও যেহেতু এখন নতুন ক্লাবে যাচ্ছে, সেটা যদি ওরকম ভালো কোনো ক্লাব হয়, তাহলে কিন্তু আমরা নিয়মিতই ওর ভিডিও ফুটেজ দেখতে পাবো। বাট এক্ষেত্রে আন্ডার-23 যে খেলানো হচ্ছে, অনেকে বলতেছে এটা যে আন্ডার-23 ম্যাচ যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের আগে, তাহলে কিউবাকে এখানে ইজিলি বাজিয়ে দেখা যেতে পারে। আমি এটার সাথে একমত, যেহেতু ওর বয়স ওই লেভেল আছে যে সে আন্ডার-23 খেলতে পারবে, তাহলে তাকে খেলাই দিলে বাংলাদেশের আন্ডার-20 টিমটা কিন্তু অনেক স্ট্রং হবে, যে আপনি একটা ভালো প্লেয়ার খেলাচ্ছেন, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমার মতে তাকে আন্ডার-23 দেওয়া যেতে পারে, এন্ড দেন ওখানে অ্যাকচুয়ালি তাকে টেস্টিং করা যেতে পারে যে সে অ্যাকচুয়ালি ভালো খেলতেছে কিনা। এটা নিয়ে এত হতাশ হওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কারণ কিউবাকে এখন এত সহজে বাদ দেওয়া পসিবল না, কারণ কিউবার সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আর কিউবা যখন এমনিতেও ভালো কোনো টিমের মধ্যে যোগ দিবে, সেখানে যেহেতু খেলবে, ওই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তাহলে এই মুহূর্তে কিউবাকে বাদ দেওয়াটা পসিবল না। বিশেষ করে কিউবা এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে হয়ে গেছে, সাংবাদিকদের মুখে মুখে হয়ে গেছে, তো খুব ইজিলি কিন্তু বাদ দিতে পারবে না। তো আই থিঙ্ক কিউবা দলে থাকবে, আজকে হোক কালকে হোক সে দলে থাকবে, বাট ডিপেন্ড করতেছে সে অ্যাকচুয়ালি কত কোয়ালিফাইড। বাট আমার পক্ষ থেকে যদি বলেন, আমি বিশ্বাস করি যে কিউবাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলানো যেতে পারে। হইতে পারে যে সেটা আপনি হয়তো স্টার্টিং ইলেভেনে রাখতেছেন না, বাট মোরসালিনের সাথে হয়তো আপনি সাবস্টিটিউট করিয়ে ইজিলি তাকে গেম টাইম দিতে পারেন, সে হয়তো অনেকগুলো ম্যাচ বেরো করে আনতে পারে। আমি বাংলাদেশের প্লেয়ারদেরকে একটা কারণে ক্রিটিসাইজ করি, ডিসিপ্লিনের জায়গাটাতে তো সবারই ঘাটতি আছে, আপনি তো এটা দেখছেন, এটা তো আমার প্রমাণ করতে হবে না। কিন্তু এই যে প্লেয়ারগুলো, আপনি কাবান সুলিবান বলেন বা আপনি কিউবা মিচেল বলেন, হামজা বলেন, এদের কিন্তু ডেডিকেশন, এগুলো সবকিছু কিন্তু ডিফারেন্ট লেভেলের, ঠিক আছে? এটা আমার প্রমাণ করার কিছু নেই। ফাহমিদুলকে আপনি দেখে নেন, মানে এদের ডেডিকেশন, ডিসিপ্লিন সবকিছু অন্য একটা লেভেলে চলে গেছে। তো এটার কারণে এরা কিন্তু আমার দেশের যে লোকাল প্লেয়ার আছে, লোকাল সিস্টেম থেকে বেড়ে উঠছে, এদের চেয়ে বেটার। বাংলাদেশি প্লেয়ারদেরকে ছোট করতেছি না, আপনারাই বলেন যে আমরা ফরেন প্লেয়ার না এনে আমাদের রুট লেভেলে কাজ করবো। আমার কথা হচ্ছে, আপনি রুট লেভেলে যখন কাজ করবেন, তার মানে আপনার রুট লেভেল দুর্বল, এটা আপনি স্বীকার করছেন। তো ওই দুর্বল রুট লেভেল থেকে যে প্লেয়ারগুলো উঠে আসবে, ওরা সবল কেমন হবে এটা আমাকে বুঝাই দেন। আর আপনি রুট লেভেলকে কাজ করে আপনি ইংল্যান্ডের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন, ইতালির পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন, স্পেনের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে অলরেডি ওই সিস্টেম থেকে বেড়ে আসা, যেরকম কিউবা মিচেল ইংল্যান্ডের রুট লেভেল থেকে বেড়ে আসছে, ফাহমিদুল ইতালির রুট লেভেল থেকে বেড়ে আসছে, তাহলে ওই প্লেয়ারগুলো তো ইজিলি আমার দেশের রুট লেভেল থেকে যারা বড় হয়েছে, যেরকম মুরসালিন, ওর চেয়ে তো বেটার হবেই। এটা তো রকেট সায়েন্স না, এটা তো নর্মাল একটা বিবেকের ব্যাপার, যে কমন সেন্স ইউজ করলে আপনি বুঝতে পারবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আশা করি জায়ান হাকিম বাংলাদেশের যে নাম্বার 9 যে একটা প্রবলেম চলতেছে, এটা সলভ করতে পারবে। আর এখানে এটাও বলতে হয় যে আমাদের যে ডেনমার্ক প্রবাসী সাকিব আছে, যে অনেকগুলো একটা বড় বাহিনী নিয়ে বাংলাদেশ ফুটবলকে দখল করতে আসতেছে, শুনে খুব ওনার মোটিভেশন থেকে আমার খুব খুশি লাগছে। তো ওনার ভাষ্য মতে উনি জায়ান হাকিম থেকে বেটার প্লেয়ার আনবে, সেটাও একটা ভালো দিক। বাট তার মানে না যে আমরা জায়ান হাকিম
হাকিমকে বাদ দিয়ে দিব। জায়ান হাকিম আমাদের হাতে থাকুক, অন্য প্লেয়ার যে আনবে সে যদি ভালো হয় সেও আমাদের হাতে থাকুক, কারণ একটা প্লেয়ার কিন্তু আজীবন ফিট থাকে না, প্লেয়ারদেরকে কিন্তু চেঞ্জ করে খেলাতে হয়, অনেক সময় টেকনিক্যাল কারণে চেঞ্জ করতে হয়, অনেক সময় ফিটনেস ইনজুরির কারণে চেঞ্জ করতে হয়। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এমন না যে আমরা হামজাকে পাইছি দেখে বাকি সবকে লাতি মেরে ফেলে দিব, বা আমরা জায়ান থেকে বেটার প্লেয়ার পাবো দেখে অন্যদেরকে বাদ দিয়ে দিব, ওইটা কিন্তু না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বাংলাদেশের যে স্কোয়াড 23 জনের স্কোয়াড, 11 জনের স্কোয়াড না, এটাও মাথায় রাখতে হবে। যারা খেলবে ওই দিনও কিন্তু সাবস্টিটিউটে 7-8 জন প্লেয়ার এক্সট্রা থাকবে। ওই প্লেয়ারগুলো যদি স্ট্রং প্লেয়ার হয় তাহলে চিন্তা করেন কোচের কাছে কত অ্যাডভান্টেজ থাকবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আই হোপ বাংলাদেশ ভালো কিছু প্লেয়ার পেতে যাচ্ছে। আর জুনের যে ট্রায়াল হবে, যদি এখানে দুর্নীতি করা না হয়, কোনো ধরনের উল্টাপাল্টা জিনিস করা না হয়, ভাই বাংলাদেশের ব্যাপারে কথা বলতে গেলে এই জিনিসগুলো অটোমেটিক চলে আসে মুখ দিয়ে। সেরকম যদি না হয়, আমাদেরকে যদি রং প্রুফ করতে পারে, তাহলে কিন্তু এই যে ট্রায়াল থেকে অনেক ভালো ভালো প্লেয়ার, বিশেষ করে আন্ডার 21, 23 আর ন্যাশনাল টিম অনেক ভালো ভালো প্লেয়ার পেতে যাচ্ছে।